স্বাগত। আজকের দিনের সবথেকে শুরুতে যে খবরটা রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল ডিএ মামলায়। আমরা জানি যে প্রত্যাশিতভাবে আজকে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, অর্থাৎ দেশের শীর্ষ আদালতে, কিন্তু একেবারে অপ্রত্যাশিতভাবে সেই শুনানি পিছিয়ে যায়। আমি এই মুহূর্তে রয়েছি সংগ্রামী ডিএ যে যৌথ মঞ্চের যারা দীর্ঘদিন ধরে এখানে এই ডিএ বৃদ্ধি নিয়ে মামলা লড়ছেন, সেই মামলার বিরুদ্ধে তারা দিনের পর দিন তারা লড়াই চালিয়ে গেছেন। রাজ্য সরকারের একাধিক ইস্যুর বিরুদ্ধে তারা মুখ চড়িয়েছেন, কথা বলেছেন। তাদের সেই মঞ্চে আমরা রয়েছে। আমি ডিকে বলবো দেখাতে গোটা ছবিটা মঞ্চের। আজকে যখন সুপ্রিম কোর্টে এই মামলা পিছিয়ে গেল এবং আগামীকাল সেই মামলার শুনানি যখন রয়েছে, ঠিক তার পরবর্তী সময়ে, ঠিক আজকে দিনের মধ্যবর্তী সময়ে তাদের ঠিক বক্তব্যটা ঠিক কি বলছেন, তারা কি মনে করছে, সেটা একেবারে আপনাদের সামনে সরাসরি রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুরোধ দাদা। অপ্রত্যাশিতভাবে কার্যত বলবো যে মামলা আবার পিছিয়ে গেল, একের পর এক দিনের পর দিন এরকম পিছিয়ে গেছে। 921 দিন পড়ছে আপনাদের এই আন্দোলন। কোথাও কি হতাশা জন্মাচ্ছে আবার? আমাদের তো হতাশার কিছু নেই। আমরা এই লড়াই লড়তে নেমেছি, এর শেষ দেখে ছাড়বো এই বলে। এখানে আমরা যারা এই লড়াই লড়ছি আমাদের মধ্যে তাই হতাশার কোনো জায়গা নেই। এবং আজকে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতিরা যে কথা বলেছেন তাতে আমাদের হতাশার বদলে আমরা আশান্বিত হয়েছি। কারণ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন যে আপনারা তো আমাদের কোনো কথাই শুনছেন না। রাজ্য সরকারকে বলেছে, যখন রাজ্য সরকারের আইনজীবী যখন বলছিলেন যে মামলাটা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক, তখন বলেছেন যে না, আর পিছনো যাবে না, আগামীকাল থেকে পূর্ণাঙ্গ শুনানি হবে। কারণ এর আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ দিয়ে দেওয়ার জন্যে, বকেয়া ডিএ 2009 সালের, সেটা রাজ্য সরকার মানেনি। এর জন্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যথেষ্ট ক্ষুব্ধ এবং ওনারা আগামীকাল থেকে এর পূর্ণাঙ্গ শুনানি শুরু করবেন এবং দ্রুত এই শুনানি শেষ করে, প্রায় 3 বছর ধরে যে শুনানি চলছে 2022 সাল থেকে, সেই শুনানি শেষ করে ওনারা রায়দান করবেন বলে দিয়েছেন। সুতরাং আমাদের এখানে হতাশার কোনো প্রশ্ন নেই। এবং আমাদের আরও একটা আনন্দের বিষয় হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় আমাদের বলেছিলেন যে ডিএ চাইবেন না, ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, মানে উনি আমাদের কুকুর বেড়ালের সাথে তুলনা করেছেন। কিন্তু আজকে ইতিহাসের এমনই পরিহাস যে রাজ্য সরকারকে, সেই মুখ্যমন্ত্রীর ঠিক করা উকিলকে গিয়ে সুপ্রিম কোর্টে মেউ 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 করে বলতে হচ্ছে যে আমাদের আরও সময় দিন, আমাদের টাকা নেই। স্যাট নাকি কত পরিমাণ টাকা দিতে হবে সেটা নির্ধারণ করেনি, হাইকোর্ট নির্ধারণ করেনি। তাহলে ওই যে অভিষেক মনু সিংভি, তিনি কেন বলেছিলেন যে 44,000 কোটি টাকা খরচ হবে? আগে তো ওনার ডিগ্রিটা কেড়ে নেওয়া উচিত, ওনার সুপ্রিম কোর্টে প্র্যাকটিসটা বন্ধ করা উচিত। উনি নিজেই হিসেব দিয়েছেন 44,000 কোটি টাকা লাগবে। সেখানে আজকে আবার এই কথা কেন বলছেন? আর হাইকোর্ট যে রায় দিয়েছিল 2018 সালে যে এইটা হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট ডিএটা, সেখানে তারা পরিষ্কার স্যাটকে নির্দেশ দিয়েছিল যে স্যাট ঠিক করে দেবে কিভাবে টাকাটা দেবে। কত টাকার প্রশ্ন তো আসেনি, সেই টাকার হিসেব দেবে রাজ্য সরকার। তো এই সমস্ত ন্যাকামি নচ্ছারগিরি রাজ্য সরকার এবং তার যারা এর উকিল যারা, তারা এই সমস্ত করে যাচ্ছে। সুপ্রিম কোর্ট তাদের এই চালাকিটা ধরে ফেলেছে এবং সম্ভবত সুপ্রিম কোর্ট এটাও বুঝতে পেরেছে যে অন্য জায়গা থেকে, আমরা তো বলেছি যে সরকার অন্য জায়গায় টাকা খরচ করছে, যেমন দুর্গাপুজোর অনুদান দিচ্ছে 1,10,000, তারপরে পাড়ায় সমাধান, এই সব টাকাগুলো তো ডিএর টাকা। কিন্তু এগুলো রাজ্য সরকার আমাদের দিচ্ছে না কেন? এখান থেকে কাটমানি নেই। এই কাটমানি তো 75% চলে যাবে কালীঘাটে বা ক্যামাক স্ট্রিট, আর 25% থাকে তাদের পার্টির লোকেদের কাছে। কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ দিলে সেখান থেকে কোনো কাটমানি পাবে না। এটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও সম্ভবত বুঝতে পেরেছেন রাজ্য সরকারের এই কাটমানি খাওয়ার ব্যাপারটা, তাই জন্য তারা খুব কড়া অবস্থান নিয়েছেন। এবং আমরা একেবারেই হতাশ নই, আমরা খুবই আশান্বিত যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যে কথা বলেছেন, তারাও আমরা টাকার হিসেবও দিয়েছি যে 2009 সালের থেকে এই টাকা পেয়ে গেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে, বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের 60% এবং সরকারি কর্মচারীদের পুরো ডিএর টাকা। তাহলে সেই টাকার হিসেব আমরা 3 বছর ধরে শ্বেতপত্র চাইছি। মুখ্যমন্ত্রীর
সময় হয়নি বা উনি সাহস পাননি যে সেই শ্বেতপত্র যে কোথায় কেন্দ্রীয় সরকার কত টাকা দেয়নি ডিএ বাবদ দেখান, আবাসের কথা বলছেন, এই 100 দিনের কাজ ডিএটা দেখান, উনি দেখাতে পারেননি, দেখাতে পারবেনও না, কারণ ওই টাকাটা চুরি করে উনি ভোট ব্যাংক তৈরি করেছেন। তো আজকে সময় এসে গেছে সেই ওনার মুখোশ খোলবার, এবং সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে সেই মুখোশ খোলবার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এই জন্যই আমরা আরও বেশি বেশি করে আশান্বিত, আমাদের হতাশার কোনো জায়গা নেই। একটা প্রশ্ন, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 25% হারে ডিএর 25% দিতে হবে 6 মাসের মধ্যে, রাজ্য সরকার সেখানে বলেছিল একটা বিপুল পরিমাণ অর্থ খরচা হবে, এই মুহূর্তে তারা রাজ্যের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আপনি যে কথা বললেন যে পুজোয় অনুদান থেকে শুরু করে একাধিক এরকম প্রকল্প, ভান্ডারের মতন, লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প, সেখানে সেই টাকাগুলো আসছে তাহলে কোথা থেকে? সেই ক্ষেত্রে তো সরকারের অর্থ ভান্ডারে টান পড়ছে না? সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলল যে 40,000 কোটি টাকা দিতে পারবো না, তখন সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাহলে 50% দিন, মানে 20,000 কোটি টাকা বলছে তাও পারবো না, মেউ মেউ করে বলছে। তখন বলছে ঠিক আছে 10,000 কোটি টাকা দিন, 25% দিন। তা 25% এই 10,000 কোটি টাকা দেবে বলে আমরা তখন দেখলাম যে মে মাসে রাজ্য সরকার বাজার থেকে 10,000 কোটি টাকা ধার করলো, এই টাকা নাকি মেটাবে। তারপরে দেখলাম যে মুখ্যমন্ত্রী সেটা ভোটের খাতে পাড়ায় সমাধান বলে ঢুকিয়ে দিলেন, এবং তারপরে নিলাম ডাকার মতো দুর্গাপুজোর জন্যে, যে দুর্গাপুজো পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে 300 বছর ধরে চলছে, আজ অবধি কোনো সরকার বা তার আগে যারা করেছে কেউ সরকারি কোষাগার থেকে জনগণের করের টাকা এইভাবে বেলায়ন, যেন ওনার নিজের টাকা এরকম, মানে উনি বোধহয় পৈতৃক সম্পত্তি, এইভাবে উনি টাকাটা দিয়ে আসলে ওটা হচ্ছে ভোট কেনার জন্যে উনি এই টাকা দিচ্ছেন। এবং টাকার কোনো অভাব নেই রাজ্য সরকারের, টাকার যে কেন্দ্রীয় সরকারের থেকে যে টাকা পায় বা অন্য খাতে জিএসটি ইত্যাদি বাবদ যে টাকা পায়, মুখ্যমন্ত্রী তো বলেছে যে রাজ্যের আর্থিক অবস্থা খারাপ, খালি ডিএ দেওয়ার ব্যাপারে বলছে রাজ্যের আর্থিক অবস্থা খারাপ। ওই তো বললাম ডিএর সমস্যাটা এইটাই যে ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে উনি কাটমানি পাবেন না, সরকারি কর্মচারীদের থেকে কাটমানি তুলতে পারবেন না, তাতে আরও ওনার ইমেজ খারাপ হবে, এই জন্য ডিএ দেন না। এটা তো সহজ অঙ্ক। অথচ 2010 সালে উনি যখন ক্ষমতায় ছিলেন না, সেপ্টেম্বর মাসে বলেছিলেন যে যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তো উনি ক্ষমতায় বসে আছেন কেন? কেন চেয়ারে বসে আছেন? লজ্জা থাকলে, ওনার যদি লজ্জা থাকে তাহলে চেয়ারটা ছেড়ে দিন, কিন্তু উনি ছাড়তে পারবেন না, কারণ উনি এইসব নাটক করে এসে চেয়ারে বসেছেন, অমুক দেবো তমুক দেবো, কেন্দ্রীয় সরকারের মন্ত্রিত্ব ছেড়েছি, এবারে আর এখন দেহত্যাগ ছাড়া উনি পদত্যাগ করবেন না। কি করে লুট করা যায় সেই এটা পশ্চিমবঙ্গবাসী ধরে ফেলেছে। এবং আমাদের এই 3 বছরের আন্দোলন, রাস্তার আন্দোলন, কোর্টের আন্দোলন, সব নিয়ে আজকে রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন যে মহার্ঘ ভাতাটা সত্যি কর্মচারীদের অধিকার, এর মধ্যে সরকারের দয়া দাক্ষিণ্যর কিছু নেই। ওনাকে আমরা পরাস্ত করেছি। ওনার যে একজন আছে অর্থনীতিবিদ, তারও অর্থনীতির ডিগ্রিটা কেড়ে নেওয়ার দরকার, অভিরূপ সরকার। তিনি বলেছিলেন, আনন্দবাজার পত্রিকায় লিখেছিলেন যে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার দরকার নেই, তিনি পে কমিশনের সুপারিশে বলেছিলেন যখন পারবে ডিএ দেবে। আজকে দেখুন পরিহাসের কথা যে সেই আনন্দবাজারেরই যে মিডিয়া এবিপি আনন্দ, সেখানকার যিনি প্রধান সম্পাদক, তিনি বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীরা এই সরকারি কাজগুলোকে, এই কন্যাশ্রী প্রকল্পকে বাস্তবায়িত করেন, তাদের জন্য টাকা নেই, এটা ভাবতে অবাক লাগে। তো ইতিহাসের চাকা ঘুরছে এবং আমাদের লড়াই যে সফল হচ্ছে, এটা তার উজ্জ্বল দিক, আমরা তাই আশান্বিত। অর্থাৎ যে কথা তারা বললেন যে তারা আশাহত এখনো পর্যন্ত হচ্ছে না, সুপ্রিম কোর্টের উপর তাদের ভরসা রয়েছে, কিন্তু দিনের পর দিন যখন বছর পর বছর ধরে এরকম মামলা পিছিয়ে যাচ্ছে, তাহলে কোথাও গিয়ে একটা হতাশা কি জন্মায় না? এ কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমি আরও কথা বলার চেষ্টা করব। দাদা, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা একরাশ ক্ষোভ করে দিচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কি একবারও বুঝছেন না? তিনি বলেন মানবিক মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী, তার কানে কি যাচ্ছে না এই কথা? উনি অমানবিক মুখ্যমন্ত্রী। যখন 11 সালে এসেছেন, দুটো পরিকল্পনা সঙ্গে করে নিয়ে এসেছেন। আর সেটা হচ্ছে, এক হচ্ছে যে যেখান থেকে কাটমানি পাবো সেইখানে আমি টাকা খরচা করব, আর যেখানে টাকা খরচা করলে আমার ভোট ব্যাংক পরিপুষ্ট হবে সেইখানে আমি টাকা খরচা করব। এছাড়া কোনোভাবে উনি একটি টাকাও খরচা করতে রাজি নন। এর ফলে যেটা হয়েছে, যারা শ্রমজীবী মানুষ, যারা চায় তাদের ন্যায্য বেতন যার পেয়ে থাকেন তাদের পরিশ্রমের বিনিময়, তাদেরকে উনি প্র্যাকটিক্যালি সর্বশান্ত করে দিয়েছেন। কারণ হচ্ছে যে এদেরকে ন্যায্য বেতন দিলে বা আমাদেরকে দিয়ে দিলে পরে উনি এখান থেকে একটা পয়সাও কাটমানি পাবেন না। আর উনি যদি মানবিক মুখ্যমন্ত্রী হতেন, তাহলে কি ওনার এইটা বিবেচনার মধ্যে আসতো না যে এনএসকিউএফের যারা শিক্ষক,
তারা আজ 5 মাস ধরে মাইনে পাচ্ছে না। যে পিএইচির যারা পাম্প অপারেটর, ভাল্ট অপারেটর, তারা 6 মাস ধরে মাইনে পাচ্ছেন না। বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, আন্ডারটেকিংয়ে এর যে কর্মচারীরা রয়েছে তারা 2022 সালের পর থেকে তারা গ্র্যাচুইটির টাকা, টার্মিনাল বেনিফিটের টাকা তারা পাচ্ছেন না। যেমন সিএসটিসির টাকা পাচ্ছেন না, কর্পোরেশনের কর্মচারীরা তারা রিটায়ারমেন্ট বেনিফিটস পাচ্ছে না। আর উনি খালি দান ধ্যান করে বেড়াচ্ছেন। এটা কি মানবিক মুখ্যমন্ত্রীর মানবিকতার পরিচয়? উনি আসলে মানবিক আদৌ নয়, অমানবিক মুখ্যমন্ত্রী। এবং উনি দুটো জিনিস খুব ভালো বোঝেন। একটা হচ্ছে কোথা থেকে কাটমানি পাবো, আর কোথায় টাকা খরচা করলে পরে আমার ভোট ব্যাংক পরিপুষ্ট হবে। এছাড়া অন্য কোনো কিচ্ছু পাবেন না। অর্থাৎ তারা যেমনটা বললেন যে মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে মানবিক নয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে আবার ফের শুনানি। এবার কি মনে হচ্ছে যে মামলার একেবারে পুরোপুরি নিষ্পত্তি হতে পারে? একবারে পুরোপুরি নিষ্পত্তি হবে। এটা দীর্ঘ আন্দোলন, আর্থিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই, সরকারি কর্মচারীদের ধারাবাহিক লড়াই। সেই ধারাবাহিক লড়াইয়ের ফলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে বিচারপতিদ্বয় বলেছেন যে আগামীকাল থেকে ধারাবাহিকভাবে শুনানি হয়ে এই মামলার নিষ্পত্তি হবে। আমরা যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, হয়তো একটু বিলম্ব হলো, কিন্তু আমরা আশাবাদী যে আগামীকাল থেকেই যে শুনানি ধারাবাহিকভাবে হবে বলে ওনারা জানিয়েছেন, তাতে করে আমাদের সুফল হবে এবং সরকারি কর্মচারীদের যে ধারাবাহিক লড়াইয়ের ফলে যে একটা ন্যায় প্রতিষ্ঠার যে লড়াই আমরা করে চলেছি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই শহীদ মিনার চত্বরে, তার সুফল আমরা খুব শীঘ্রই ভোগ করতে চলেছি। এবং আমাদের এই লড়াইয়ের ফলে আর্থিক সুবিধা বা সমস্ত রকমের সুবিধা ভোগ করবেন আমাদের আপামর সাধারণ মানুষ, সকলেই এই থেকে সুরাহা পাবেন আর কি। একটা ছোট বিষয় অন্যদের জেনে নেব। ধরুন সুপ্রিম কোর্ট আবারও একই রায় বহাল রাখলো, তারপরেও যদি রাজ্য সরকার না দিতে চায়, আপনারা কি আরো বৃহত্তর আন্দোলনে নামবেন? হ্যাঁ, আমাদের তো আন্দোলনই আমরা জানি আমাদের রাস্তা, তার সঙ্গে সঙ্গে আইনের রাস্তা, দুটো রাস্তাই আমরা খোলা রেখেছি। যদি সুপ্রিম কোর্টের রায় না মানে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে, সেই রাস্তায় আমাদের যেতে হবে। আইনের বিরুদ্ধে গেল না, আইনের বিরুদ্ধে নয়, সরকারি কর্মচারীদের যে ধর্মঘট করার অধিকার আছে তাদের সার্ভিস রুলে সেই ধর্মঘটের অধিকার আমরা প্রয়োগ করব। এইটাই হচ্ছে আমাদের লড়াইয়ের রাস্তা। আর আইনের রাস্তা তো কোর্টের সে রাস্তা চলছে। আর আইনও হচ্ছে, দেখা গেছে যে অতীতে যখন সুপ্রিম কোর্টের রায় মানেনি কোনো সরকার, তখন চিফ সেক্রেটারিদের জেলে পোড়ার ব্যবস্থা করেছে। সেটা রাজ্য সরকার সেটা বুঝবে। আমাদের লড়াই যেমন রাস্তায় থাকবে, সেরকম আইনের লড়াই সুপ্রিম কোর্টে থাকবে। একেবারে তারা যেমনটা বললেন যে আগামী দিনে যদি তারা তাদের কোর্টের নির্দেশ যদি না মানে, তাহলে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে হাঁটবে। আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান শাউটিং করছে। রিকিকে বলবো দেখাতে, তারা স্লোগান শাউটিং করছে এবং তাদের একটাই দাবি, সকলের অধিকার তাই সংগ্রাম চলছে চলবে। নার্স, পুলিশ, ডাক্তার দিয়ে সকলের অধিকার তাই সংগ্রাম চলছে চলবে। লাল সবুজ গেরুয়া দিয়ে, অর্থাৎ যে দাবি তারা তুলছেন, আগামী দিনে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, এই দাবি তারা তুলছেন। এবং রাজ্য সরকার এই ডিএ দিচ্ছে না কেন, সেখানে তারা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ, তাদের যে কাটমানি এখান থেকে রাজ্য সরকার পাবে না, সেই জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো রকম সদর্থক পদক্ষেপ করছে না। কিন্তু সেই কবিগুরুর কথা দিয়ে শেষ করব। ছোট গল্প নিয়ে একটি কথাতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে শেষ হয়েও হইল না শেষ। এক্ষেত্রে এর প্রাসঙ্গিক ঠিক একই রকম, কারণ এই মামলা নিষ্পত্তি হতেও কিন্তু হচ্ছে না। তাই কবিগুরু কথাতে শেষ করছি এবং আগামী দিনে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে ঠিক কোন দিকে যায়, কি আপডেট আপনাদের সামনে সরাসরি রাখবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আজ বাংলায়। ক্যামেরা রিকির সঙ্গে দীপন, আজ বাংলা।